ছবি তুলেছেন নির্মল চন্দ্র। বন্যার পানিতে ডুবে গেছে শ্যামলী রানীর রান্নাঘর আর চুলা। নাওয়া খাওয়া নেই আজ প্রায় ৪ দিন। ভাঙতে শুরু করেছে ঘরের ভিটেও। পানি নামতে শুরু করলেও মেরামতেই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা। পাকশাক করতে পারি না তো, যে কষ্টে পাকশাক করি ফ্যামিলি লিয়া পানি আমরাই চাই না, আমার পানি আসেনি, চুলো ভরে গেছে নিচে দিয়া। হাজীগঞ্জ উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে গন্ধব্যপুর ইউনিয়ন। এখানে আছে গুচ্ছগ্রাম, পাশেই সনাতন ধর্মাবলম্বীদের ৬০ থেকে ৭০টি পরিবারের বসবাস। ১০ দিনেও গ্রামটিতে আসেনি ত্রাণ। জলায় এতটুকু জল আমরা কিছু পাই নাই, আমরা অনেক কষ্টে আছি। গুচ্ছগ্রাম দিতে আছে, এইদিকে কোনো দেয় না, খাবার উবার দেয় না। বাচ্চা কাচ্চালে বহুত কষ্টে আছে, আমি উড়ানে অনয় একাডু জল। দুর্গতদের খোঁজ খবর নিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। শুকনো খাবারের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দিচ্ছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। রোগবালাই কিন্তু প্রচুর পরিমাণ, তো এই রোগবালাই থেকে আমরা স্বাভাবিকভাবে স্লাইন দিচ্ছি আর নাফা দিচ্ছি, কারণ অনেকের সর্দি জ্বর আছে। যত পানি শুকাচ্ছে তত বেশি প্রয়োজন হচ্ছে মেডিকেল টিমের। যারা আসবেন তারা অবশ্যই ত্রাণের সাথে এই জিনিসগুলো নিয়ে আসবেন। পার্সোনালি চেষ্টা করবেন ওদেরকে পার্সোনালি দিয়ে দেওয়ার জন্য, কারণ এইগুলা গ্রাম অঞ্চলে খুবই দরকার এই মুহূর্তে। ত্রাণে এখনও বড় সংকট শিশু খাদ্যের। বাড়ছে অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে পানিবাহিত রোগবালাই। পানি নামছে বন্যা দুর্গত এলাকা থেকে, আশীর্বাদ হয়ে এসেছে ঝলমলে রোদ। তবে শঙ্কা আছে, আবারও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে পানি বেড়ে যেতে পারে। দুর্গত এলাকায় এখন সবচেয়ে বেশি যেই বিষয়টি দরকার তা হচ্ছে সমন্বিত এবং সুষমভাবে ত্রাণের বন্টন। আজ ১০ দিন পর একটি এলাকায় এসেও জানা যাচ্ছে এখানে ১০ দিন ধরে কোনো ত্রাণ পৌঁছায়নি। এছাড়াও পানিবাহিত যে রোগবালাই, সেই রোগবালাইয়ে মানুষ আক্রান্ত হচ্ছে, হাসপাতালে যাচ্ছে, কিন্তু ওষুধের সংকট আছে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর। চলমান বন্যায় অর্ধ কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৪ জন, নিখোঁজ রয়েছেন একজন। এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১১ জেলায় পানিবন্দী ১০ লাখের বেশি পরিবার। দুর্গত এলাকাগুলোয় ৩,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৪.৫ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বিপুল সংখ্যক গবাদি পশু রয়েছে আশ্রয় কেন্দ্রে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সেবা প্রদানে ৫৬৭টি মেডিকেল টিম কাজ করছে। গুমের সঙ্গে জড়িতদের বিচার করার অঙ্গীকার করেছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, সরকারকে টিকিয়ে রাখতে আর কখনো যেন আয়নাঘর তৈরি করা না হয়। ভুক্তভোগীদের দাবি, অবিলম্বে নিখোঁজদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হোক। নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে মায়ের ডাক। গুমের শিকার মানুষদের স্বজনদের নানা অনুভূতি উঠে এসেছে আলোকচিত্রে। জাতীয় জাদুঘরে বিশ্ব গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত মায়ের ডাকের এক্সিবিশনে স্থান পায় ভুক্তভোগী আর স্বজনদের ছবি। এরকম অসংখ্য ছবি জানান দেয় গুমের ভয়াবহতার কথা। দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখেন এখানকার ছবিগুলো। প্রদর্শনীর আগে জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভায় গুম বিরোধী সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গুম বন্ধ হবে বলে আশা করেন বক্তারা। আইনটা দরকার। প্রথমত আমরা যদি নিজেদের দেশে বিচার করতে চাই, এটা প্রেসিডেন্টের ক্ষমতা আছে অর্ডিন্যান্স আকারে আইনটাকে পাশ করার। এই সরকার যাতে ওইভাবে কোনোভাবে ফিরে না যেতে পারে, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আর কোনোদিন যাতে আমাদের দেশে আইনাঘর না থাকে। যে কোনো লোকই হোক, সে যেই ধরনের মাইনরিটি হোক, যেই পলিটিক্যাল কালারের হোক না কেন, তার তো একটা হিউম্যান রাইটস আছে। তাকে কেউ গুম করতে পারবেন না, সে যেই যত বড় খারাপ লোক হোক না কেন, তাকে আপনি ট্রায়ালে আনেন, তাকে বিচার করেন যদি উনি অন্যায় করে থাকেন। আলোচনায় উপস্থিত ছিলেন সরকারের ২ জন উপদেষ্টাও। তারা বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। এখন চেষ্টা করব দোষীদেরকে খুঁজে বের করতে, হারিয়ে যাওয়া এবং তাদেরকে শাস্তির মুখোমুখি করতে, হারিয়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতে, আর এই দেশ থেকে গুম শব্দটা চিরদিনের মতো সরিয়ে দিতে। এখন আমাদেরকে আরো প্রতিশ্রুতি দেয়া যে যারা ফিরে আসেনি তাদের ফিরিয়ে আনার চেষ্টা করার, যদি নাও আসে তাদের একটা খবর হলো আমাদেরকে বের করার, তাদেরকে আমাদেরকে চাই, তাদেরকে ফিরে পেতেই হবে।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করে মায়ের ডাক। এখানে স্বজনদের একটাই দাবি, ফিরিয়ে দিতে হবে প্রিয়জনদের। আর যাদের মরদেহ বাড়ি ফিরেছে তাদের পরিবার চায় ন্যায্য বিচার আর ক্ষতিপূরণ। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমার বাবাকে যেভাবে মারা হয়েছে, আমরা আমার বাবার হত্যার বিচার চাই। যারা এগুলোর সাথে জড়িত, এই যে গুমের সাথে জড়িত, তাদের আইনের আওতা আনা উচিত এবং তাদের বিচার হওয়া উচিত। মায়ের ডাকের এই আয়োজনে একাত্মতা পোষণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছিলেন শিল্পীরাও। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, কোন চাপের কাছে, কোন হুমকির কাছে কোন ধরনের আপনারা নথি স্বীকার করবেন না। গুম বিরোধী যে আন্তর্জাতিক কমিশন তাতে সই করেছেন এবং আমি আশা করি তারা আগামী দিনেও কাজগুলো করতে পারবেন। বক্তাদের দাবি, একটি কমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়ন করতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বিগত সরকারের আমলে যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে সুনির্দিষ্টভাবে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত এক সংহতি সমাবেশে একথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনৈতিক নেতাদের ঢালাওভাবে গ্রেফতার দুঃখজনক। সংহতি সমাবেশে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা বলেন, শেখ হাসিনা গুম খুনের মাস্টারমাইন্ড। বিএনপি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সংহতি সমাবেশ। সেখানে সমবেত হন বিএনপির বিভিন্ন সংগঠন ও স্তরের নেতাকর্মীরা। মঞ্চের অগ্রভাগী ছিলেন গুমের শিকার বিএনপি নেতাদের পরিবারের স্বজনরা। সেই সমাবেশে বোন ফিরে চান ভাইকে, সন্তান ফিরে চান পিতাকে। তদন্ত করে এই গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং তার এই গুমের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে তাদের বিচার করা। গুমের শিকার পরিবারের সদস্যরা যখন বক্তব্য রাখছিলেন তখন মঞ্চে কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংহতি সমাবেশে বক্তব্য দেন গুমের পর 9 বছর নির্বাসন থেকে ফিরে আসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসীন আছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা একমাত্র নেত্রী যে গুম বিরোধী সনদে সই করতে অপারগতা প্রকাশ করেছে, কারণ সে তো এই সনদে সই করার কোনো কারণ নাই, সে তো প্রধান উদ্যোক্তা। প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য রাখেন তখন নয়াপল্টনের সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আমরা খুব কষ্ট পাই যখন দেখি রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না। তাই আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো। বিএনপির এই সংহতি সমাবেশ ঘিরে দেখা যায়নি কোনো পুলিশ সদস্যকে। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার নির্বাচন। নেতাকর্মীদের তা মাথায় রেখে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তৃণমূলের নেতাকর্মীদের সাথে ধারাবাহিক মত বিনিময়ের দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের নেতাকর্মীদের সাথে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপি সব সময় জনসমর্থনের উপর নির্ভরশীল। গেল 17 বছর জুলুম নির্যাতন সহ্য করে বিএনপি যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের প্রতিবাদে রাজধানীর শাহবাগে চলছে শেকল ভাঙার পদযাত্রা। সেখানে আছেন আমাদের সহকর্মী অলক হাসান, যাচ্ছি তার কাছে। অলক, এই পদযাত্রায় কারা উপস্থিত আছেন, নারীরা কি বলছেন?
মধু, আপনি দেখতেই পাচ্ছেন পিছনে যে এর মধ্যে কিন্তু পদযাত্রা শুরু হয়ে গেছে। তারা কিন্তু ঠিক 12টার সময় শাহবাগ থেকে রওনা হয়েছে এবং তাদের গন্তব্য হচ্ছে সংসদ ভবনের সামনে। তারা যাবে কলাবাগান ঘুরে, সায়েন্স ল্যাব ঘুরে কলাবাগান হয়ে তারপর তারা হচ্ছে সংসদ ভবন পর্যন্ত যেয়ে সেখানে তারা একটি সমাবেশ করবেন। তো এটি হচ্ছে এই নারীদের যে শেকল ভাঙার পদযাত্রা সেটি হচ্ছে তাদের চতুর্থ আয়োজন। তাদের দাবি হচ্ছে বিভিন্ন সময় নারীরা বিভিন্ন বিষয়ে বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের যে নারীদের যে অধিকার সেগুলো আদায়ের জন্য তারা হচ্ছে সবসময় কাজ করে যাচ্ছে এবং যে তত্ত্বাবধায়ক সরকার যেটি উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছেও তাদের আবেদন রয়েছে যে নারীদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো যাতে তাদের বেশ কিছু দাবিও রয়েছে এখানে, সেই দাবিগুলো নিয়েই তাদের এই পদযাত্রা। এবং তারা আগে থেকে ঘোষণা দিয়েছিল, মানে এক সপ্তাহ আগে আসলে এটি হওয়ার কথা ছিল, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে তারা আয়োজন করতে পারেনি। এবং আজ দেখতে পাচ্ছেন যে এখান থেকে হচ্ছে তারা যে যাত্রাটি শুরু করেছে এবং রাত পর্যন্ত তারা সংসদ ভবনে গিয়ে এই যাত্রাটি শেষ করবে, পদযাত্রাটি। মধু। অলক, আপনাকে ধন্যবাদ, বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে পদযাত্রার খবর। ইসলামী ব্যাংক দখল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংকিং কেলেঙ্কারি। কেন্দ্রীয় ব্যাংকের আনুকূল্যে এবং নীতি নির্ধারকদের অনৈতিক সমর্থনে এসএলএম গ্রুপ 10টি ব্যাংক দখল করেছে। অভিযোগ আর্থিক খাতের বিশ্লেষকদের। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই ফুলে ফেঁপে বড় হয়েছে এসএলএম মডেল। মুমূর্ষ ব্যাংকিং খাত পুনরুদ্ধার এবং টেকসই পুনর্গঠনে আমানতকারী এবং এসএমইকে গুরুত্ব দিয়ে নীতিমালার পরামর্শ অর্থনীতিবিদদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের আনুকূল্য বিচারহীনতার ফলে আমরা কিন্তু এই মডেলটা ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। আপনার প্রতিরক্ষণ যেটা ইমিডিয়েট করা দরকার এবং তার সাথে সাথে পুনরুদ্ধার, কিন্তু পুনর্গঠন এবং টেকসই করার ক্ষেত্রে মাত্র দুজনই মূলে থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকের এমডিরা সরাসরি এমডিদের উপরে গভর্নরের বর্তমানে যে নিয়ন্ত্রণ আছে তার চেয়ে নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করতে হবে। আমরা কোনো সমস্যাই স্থানীয় অস্থায়ীভাবে সাময়িকভাবে আমরা জোড়াতালি দিতে পারলেও এটার কোনো টেকসই সমাধান হবে না, তাই রাজনীতি ঠিক করতে হবে। কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দাসকান্দি বাজার থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে ভুক্তভোগী নারীকে সিএনজি বাবু নামে এক যুবক ত্রাণ দেওয়ার কথা বলে বাজারে নিয়ে একটি দোকানে বসিয়ে রাখে। সন্ধ্যার দিকে সে ও তার সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে ওই নারীকে। বিষয়টি জানাজানি করা হলে শুক্রবার সকালে অভিযুক্তদের দাসকান্দি বাজারে ডাকে ছাত্র জনতা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে তারা। এরপর তাদের গাছের সাথে বেঁধে মারধর করে ছাত্র জনতা ও সাধারণ মানুষ। পরে পুলিশে দেয়া হয় তাদেরকে। জড়িত আরও 3 জনকে খুঁজছে পুলিশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করবে ভারত, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর। নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশের অনুষ্ঠানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও নয়াদিল্লি উভয়ের স্বার্থ বিবেচনা নিয়েই তারা কাজ করবে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে, যার ব্যাপারে সবাই অবগত। সেটা স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে, কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে বেশ কয়েকবারই দেশটির সাথে ভারতের সম্পর্ক ছিল উত্থান পতনের। তবে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে পারস্পরিক স্বার্থগুলোর দিকেও নজর দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ফোন আলাপে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ডক্টর ইউনূসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের সরকার প্রধান। চলমান বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সমবেদনা জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দুদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে উভয় নেতা সহমত পোষণ করেন। ফোন করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে
ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবে জাতিসংঘ। তদন্তে সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। চিঠিতে প্রধান উপদেষ্টা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের সহায়তা চান। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক আন্দোলনে পুলিশ ও সরকারি বাহিনীর গুলিতে ছাত্র জনতা হত্যার তদন্তে সহায়তা করতে এরই মধ্যে ঢাকা সফর শেষ করেছে জাতিসংঘের বিশেষ কারিগরি দল। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করে দলটি। এতে সাম্প্রতিক সহিংসতার মানবাধিকার লঙ্ঘনের তদন্তের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেছেন, উপাসনালয়ে যারা হামলা করে তারা মানুষ নয়, পশু। সরকারকে বিব্রত করার জন্য এক শ্রেণীর মতলবী মানুষ মাঠে নেমেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আবহমান কাল থেকেই এদেশে অসাম্প্রদায়িক আবহ বিরাজমান, যা কোনো ক্রমেই নষ্ট করতে দেয়া যাবে না। এর আগে অনুষ্ঠানটির উদ্বোধন করেন যুব ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকার শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বদ্ধপরিকর বলেও জানান তিনি। উপাসনালয়ে যারা হাত দেয় এরা মানুষ নয়, এরা পশু এবং এরা ক্রিমিনাল মাস্ট বি পানিশড আন্ডার দি এক্সিস্টিং ল। আমরা এটার জন্য প্রস্তুত আছি। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যকার এই ঐক্য এই সরকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায় এবং এই বাংলাদেশের ভবিষ্যতের শেষ দিন পর্যন্ত রক্ষায় বদ্ধপরিকর। রূপগঞ্জে হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 6 দিন রিমান্ড শেষে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় বিচারক গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 24 আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গত 5 আগস্ট সরকার পতনের পর আনন্দ মিছিলে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী রোমান। এই ঘটনায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী সহ 45 জনের নামে উল্লেখ সহ অজ্ঞাততা নামের আসামি মামলা করা হয়। দলের নাম ভাঙিয়ে হামলা, লুটপাট, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে আমতলী উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতা জালালউদ্দিন ফকির ও তার ছেলে রাহাতের বিরুদ্ধে। শুক্রবার বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ জানান আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা। বলেন, দলের বিরুদ্ধে গিয়ে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে জালালউদ্দিন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় গত 3 জানুয়ারি বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। তুহিন মৃধার অভিযোগ, 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের হয়ে কাজ করলেও ছাত্র জনতার অভ্যুত্থানের পর বিএনপি নেতা পরিচয় দিয়ে আসছেন তিনি ও তার ছেলে। এসব বিষয়ে প্রতিবাদ করায় জালালউদ্দিন ফকির ও তার সহযোগীরা হামলা চালায় বলে অভিযোগ তুহিন মৃধার। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।